সামনে আরও ভয়াবহ কিছু ব্যাপার দাঁড়াবে, যেমন আমাদের ব্রহ্মপুত্র নদীতে একটা সমস্যা হতে যাচ্ছে, বিকজ চীন পৃথিবীর সবচেয়ে বড় যে বাঁধ স্থাপনা করতে যাচ্ছে $167 বিলিয়ন। এটার কারণে এই ব্রহ্মপুত্র নদী ইয়ারলুং নদীতে চায়নায় যে পৃথিবীর এটা কিন্তু সবচেয়ে বড় প্রজেক্ট। সো এখানে প্রায় মানে এটার পরবর্তীতে এটার ভোগান্তি যাবে মানে ভাটির দেশ হিসাবে ভারতে, তার থেকে মানে করুণ পরিণতি হবে বাংলাদেশে। আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুনছি দীর্ঘদিন ধরে। এটা মোটামুটি রাজনৈতিক বক্তব্য বলতে পারেন। তো তিস্তা মহাপরিকল্পনায় যেটা আন্তর্জাতিক পর্যায়ে যেটা হচ্ছে, এটা এক ধরনের বালিশ খেলা, বালিশ পাচারের মতো। একবার ইন্ডিয়াকে, ভারতকে, একবার হচ্ছে চীনকে বালিশ পাচার করা হচ্ছে, মাঝে মধ্যে বালিশ আর পড়েও যাচ্ছে। সো আমরা এটা নিয়ে ভীষণভাবে উদ্বেগের একটা ব্যাপার আছে, এবং স্থানীয় পর্যায়ে অনেক রাজনৈতিক দল অনেক ধরনের এটা কথাবার্তা বলছেন, কিন্তু বাস্তবে কোনো কাজই হচ্ছে না। তো যে বিষয়টা আমাদের জন্য উদ্বেগের, যে সেটা হচ্ছে আমাদের তিস্তা নিয়ে কোনো পরিকল্পনা, পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী ভারতের সাথে ব্যাপারে কোনো চুক্তি নেই। শুধুমাত্র গঙ্গা চুক্তি আছে, গঙ্গা চুক্তি যেটা আগামী বছর ডিসেম্বরের মধ্যে শেষ হতে যাচ্ছে। তা মোট কথা হলো যে তিস্তা এখন মোটামুটি প্রকৃতি নির্ভর বা মানে ভারতের ইচ্ছার উপরে নির্ভরশীল একটা আমাদের যেটা ভোগান্তি হওয়ার সেটাই হচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, লালমনিরহাট জেলায় যদি আমরা পুরা রাস্তাটায় আমি খেয়াল মানে পুরা মানে এর গতিপথকে চিন্তা ভাবনা করি, তো প্রত্যেকটা সংলগ্ন উপজেলা বা এর উপকূল বরাবর প্লাবিত হচ্ছে, এবং বছরে এটা প্রায় 3-4 বার হয়ে থাকে। এখানে তিস্তা নিয়ে আসলে এখন আন্তর্জাতিক পর্যায়ে যে কথাবার্তা হচ্ছে, তাতে আমি আশার আলো কিছু দেখি না। যদিও সরকার বলছে সামনে কাজ শুরু হবে, গতকালকে চীনের রাষ্ট্রদূত এ ব্যাপারে বলছে তারা আগ্রহী কাজ করতে, কিন্তু সরকার থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছে না। এগুলো হচ্ছে রাজনৈতিক কথাবার্তার বাইরে কোনো কিছু না। আর আমাদের জন্য যেটা সিরিয়াসলি কাজ করতে হবে, সেটা হচ্ছে তিস্তার ব্যাপারে আন্তর্জাতিক চুক্তি একটা জরুরিভাবে করতে হবে। দ্বিতীয়ত হলো যে আমাদের গভর্নমেন্টের পক্ষে যেটা করা সম্ভব, যেমন এই বছর তিস্তা মহাপরিকল্পনা এত কথাবার্তা হচ্ছে, শুনানি হয়ে গেল, কিন্তু অনগ্রাউন্ড কোনো কিছুই হচ্ছে না। এবং গত বাজেটে তিস্তা মহাপরিকল্পনায় $1 বাজেটে রাখা বরাদ্দ দেওয়া হয়নি। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি আমার 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 উপজেলা আদিতমারির মহিষকছা ইউনিয়নে 49 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে একটা আমি বাঁধ করিয়েছিলাম চাকরিতে থাকা অবস্থায়। খেয়াল করে দেখুন যে পুরা সেই মানে বুড়িমারি থেকে শুরু করে মানে পাটগ্রাম থেকে শুরু করে আপনার একদম পর্যন্ত মানে খুনিয়াগাছ পর্যন্ত এই জায়গাটাতে শুধুমাত্র একটু হলো স্বস্তির জায়গা হলো মহিষকচার এই বাঁধটা। কারণ হচ্ছে এই বাঁধটা উপচে পানি আসে বটে মহিষকচাতে, কিন্তু পানিটা আবার 1-2 দিন পর নেমে যায়। বাট বাকি পুরো জায়গাটা কিন্তু এরকম অরক্ষিত বা অতিপ্লাবনের শিকার হচ্ছে। সো এই মানে অনিয়ম, এই দুর্ভোগ, এই কষ্ট, এই বঞ্চনা আসলে দীর্ঘদিনের। নর্থ বেঙ্গলকে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়, কিন্তু এবং এখানে বেকারত্ব এবং দারিদ্র্য সবচেয়ে বেশি। এই তিস্তাকে নিয়ে অনেক কিছু করা যেতে পারতো। তিস্তা মহাপরিকল্পনা যেমন কেন এটা প্লাবিত হচ্ছে, কোনো ড্রেজিং বলে কোনো কিছু নাই। যদি এটার তলদেশ এত শক্ত হয়ে গেছে যে বাড়তি পানিকে অবশ্যই কুল ছাপিয়ে মানে পার্শ্ববর্তী এলাকাতে প্লাবিত করছে। সো নদী রিভার ট্রেনিং বা নদী শাসন যেটাকে বলা হয়, বা যদি ড্রেজিং করা যায়, তারপরে এই জায়গায় অনেক কিছু করা সম্ভব। এখানে স্যাটেলাইট সিটি থেকে শুরু করে আপনাদের বেনারসি পল্লী আপনি জানেন যে এখানে করা সম্ভব। এখানে মানে বাস্তবিকটা মানে জনবসতি, স্যাটেলাইট সিটি, অনেক কিছু করা সম্ভব। তো এগুলি আসলে সদিচ্ছার বিষয়। এবং যেহেতু নর্থ বেঙ্গল বাংলাদেশের রুটির ঝুড়ি, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাদ্যপণ্য আসছে, সুতরাং এই জায়গাটা দৃষ্টি দেওয়া উচিত। তো এটা নিয়ে আর রাজনীতি না করে এটা নোংরামি খেলা, কারণ এর অনেক সরকার চলে গেছে, কিন্তু তিস্তা পাড়ের মানুষের কোনো ধরনের ভাগ্যের উন্নতি হয়নি। সো এখানে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। সামনে আমরা দেখব যে কোন রাজনৈতিক দল কী প্রতিশ্রুতি দেয়। এখন সবাই বলছে তিস্তা মহাপরিকল্পনায় কাজ করবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমাদের নর্থ বেঙ্গলের বঞ্চনাটা অন্যতম কারণ।
সামনে আরও ভয়াবহ কিছু ব্যাপার দাঁড়াবে, যেমন আমাদের ব্রহ্মপুত্র নদীতে একটা সমস্যা হতে যাচ্ছে, বিকজ চীন পৃথিবীর সবচেয়ে বড় যে বাঁধ স্থাপনা করতে যাচ্ছে $167 বিলিয়ন। এটার কারণে এই ব্রহ্মপুত্র নদী ইয়ারলুং নদীতে চায়নায় যে পৃথিবীর এটা কিন্তু সবচেয়ে বড় প্রজেক্ট। সো এখানে প্রায় মানে এটার পরবর্তীতে এটার ভোগান্তি যাবে মানে ভাটির দেশ হিসাবে ভারতে, তার থেকে মানে করুণ পরিণতি হবে বাংলাদেশে। সো এগুলি প্রচণ্ড উদ্যোগের বিষয়। এই জন্য আন্তর্জাতিক নদী আমাদের যতটা আছে 54টা কাগজ কলমে বলা হয়, কিন্তু বাস্তবে নদী হচ্ছে গিয়ে 200 আন্তর্জাতিক নদী। এক নদীর কয়েক নাম আছে। সুতরাং প্রত্যেকটা নদীর ব্যাপারে, পানির হিস্যার ব্যাপারে আমাদের সচেতন কাজ করতে হবে। এখানে আন্তর্জাতিক পানি প্রবাহের যে চুক্তি আছে 1977 সালের, সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে উজানের নদী যেমন থাক না কেন, ভাটি অঞ্চলে যে দেশ আছে তারা কিন্তু কোনোভাবে যেন এই পানির প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা কিন্তু চূড়ান্তভাবে ক্ষতির শিকার। সো এই বিষয়গুলিতে সচেতনতার প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা হলো যে তিস্তা প্রজেক্টটাকে আমাদের নিজস্ব অর্থায়নে করার যথেষ্ট সামর্থ্য বাংলাদেশের আছে, কিন্তু এতদিন ধরে এক ধরনের রংপুর তিস্তা পাড়ের মানুষ প্রচণ্ডভাবে বঞ্চিত, প্রতারিত এবং রাজনৈতিকভাবে আমি বলবো যে এটা এক ধরনের বড় ধরনের বঞ্চনার শিকার। সো এই ব্যাপারে আমার মনে হয় সচেতনতা দরকার, এটা নিয়ে কাজ করা দরকার, ওয়ার্কশপ করা দরকার, কীভাবে উন্নতি। আমি একটাই উদাহরণ দিলাম যে দেখুন এই পুরা 116 কিলোমিটার লম্বা বাঁধ, দুই দিকে যদি চিন্তা করি তাহলে কিন্তু মানে 232 কিলোমিটার। এই 232 কিলোমিটার মধ্যে আদিতমারির মহিষগছা ইউনিয়নে 2.62 কিলোমিটার বাঁধ। আমি চাকরিতে থাকা অবস্থায় আমি উদ্যোগ নিয়ে এটা মানে করা সম্ভব হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি নিজে এখানে নিজের কৃতিত্ব মনে করছি না, কিন্তু এই একটা জায়গার সুফলটা কি? এই একটা জায়গায় দেখুন এর তীরবর্তী মানুষ যারা আছে তারা কিন্তু এই সুফলটা পাচ্ছে। সো এখন যদি আমরা মহাপরিক্রমা নাও যেতে পারি, যেসব জায়গায় আমাদের এই হয়তোবা এরপরে কালীগঞ্জের বৈরাতি একটা জায়গা আছে, সেখানে যদি এরকম একটা বাদ করা যায়, এইভাবে হাতিবান্ধা, পাটগ্রাম, এসব জায়গা যদি মানে বের করে ছোট ছোট 2 কিলোমিটার 3 কিলোমিটার করে বাদ করা যায়, তাহলে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আমরা এর থেকে রক্ষা পাবো। সুতরাং যে মহাপরিকল্পনা মানে দূরে থাক, এটা তো খুব বেশি কোনো টাকা না, মানে 100, 200, 300 কোটি টাকা দিয়ে কিন্তু একটা বিশাল একটা জনগোষ্ঠীকে সেভ করে। আমি এটা লালমনিরহাটের কথা বললাম, এরপরে তো অন্যান্য জায়গাগুলি আছে, সেখানেও এরকম চেক মানে জরিপ করে যেসব জায়গায় আপাতভাবে এভাবে সুফলটা নেওয়া যায়, এই সুফলটা হাতে কলমে আদিতমারি উপজেলার মহিষগঞ্জ ইউনিয়নকে দেখে আসতে পারে। আমি এটা গ্যারান্টি দিই। আমি এলাকার স্থানীয় মানুষের সাথে আমার রীতিমতো যোগাযোগ আছে। যেমন সেখানে এখন আর নদীর পার ভাঙছে না, দ্বিতীয়ত হলো পানি থাকছে না, জমির দাম বেড়ে গেছে, ওখানে অনেকে এখন স্থায়ীভাবে স্থাপনা বা ঘর বাড়ি করছে। এই সুফলগুলো কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সুতরাং এই সুফলটা যেন অন্যান্য প্লাবিত তিস্তার যে অতিপ্লাবনের শিকার যেসব জায়গা, সেখানে যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে আপাতত কিন্তু কিছুটা হলে উপকার হবে। এবং সামনের নির্বাচনে, সামনে আগামী 4-5 বছরের মধ্যে তিস্তা মহাপ্রণালী অবশ্যই কিছু না কিছু কাজ শুরু করা উচিত বলে আমি মনে করছি।